পুলিশ আর কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে না। দুর্নীতির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 18 বছর আগে বাতিল হওয়া 27তম বিসিএস পুলিশ ব্যাচের সমাপনী কুচকাওয়াজে তিনি এসব কথা জানিয়েছেন। এ সময় মন্ত্রী চেইন অব কমান্ড ঠিক রেখে বৈষম্যহীন সমাজ গঠন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের কাজ করার নির্দেশ দেন। রাশিদুল হক রুশোর প্রতিবেদনে বিস্তারিত। 6 মাসের কঠোর প্রশিক্ষণ শেষে এই সমাপনী কুচকাওয়াজ অংশ নিলেন 27তম বিসিএস পুলিশ সুপার ব্যাচের প্রথম পর্যায়ের 58 জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার। কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শুরুতেই তিনি 18 বছরের বঞ্চনা কাটিয়ে অবশেষে পুলিশে যোগ দেওয়ার স্বপ্ন পূরণ হওয়ায় কর্মকর্তাদের অভিনন্দন জানান। আমি বিশ্বাস করি 27তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের প্রতিটি সদস্য দেশ ও জাতির প্রত্যাশা পূরণে নিজেদেরকে নিয়োজিত করবে। শিক্ষানবিশ এই পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও ছাত্র গণ অভ্যুত্থানের আত্মত্যাগের মর্যাদা রেখে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। আপনাদের দায়িত্ব অনেক বেশি। রাষ্ট্রের এই রূপান্তরকালে আপনাদেরকে নিজেদের উপযোগী করে প্রস্তুত করতে হবে। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আপনাদের আচরণ হতে হবে মানবিক ও আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল। তিনি আরো বলেন, পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, প্রযুক্তি বান্ধব ও মানবিক সংস্থা হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি পুলিশকে ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তার জন্য কারিগরি দক্ষতা অর্জনের মধ্য দিয়ে সাধারণ মানুষের বন্ধু ও সেবক হিসেবে গড়ে তোলার নির্দেশ দেন। আপনারা সমাজে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সৈনিক। আইনের প্রতি অবিচল আস্থা ও দেশের নাগরিকদের প্রতি দায়িত্ব ও জবাবদিহিতাই হবে আপনাদের কর্মের মূল ভিত্তি। মনে রাখবেন, আইনের চোখে সবাই সমান, সেটি হোক কোনো রাজনৈতিক কর্মী বা প্রান্তিক কৃষক। এর আগে প্রশিক্ষণে বিভিন্ন সময়ে শ্রেষ্ঠত্বকারীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাশিদুল হক রুশো, 71, সারদা পুলিশ একাডেমি, রাজশাহী। বাংলাদেশ এবং নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে, জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ঠাকুরগাঁওয়ে নেপাল এবং বাংলাদেশি চিকিৎসকদের অংশগ্রহণে আয়োজিত এক চক্ষু শিবিরের উদ্বোধনীতে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও জানান, নেপাল চক্ষু চিকিৎসায় অনেক এগিয়েছে, ভবিষ্যতে অন্য এলাকায়ও তাদের নিয়ে এমন আয়োজন করা হবে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বিনামূল্যে 4 দিনের এই চক্ষু শিবিরের আয়োজন করে। এখন পর্যন্ত 2900 রোগী তারা নাম লিখিয়েছেন। খুব কঠিন কাজ। আমি ধন্যবাদ দেব চিকিৎসকদেরকে যারা নেপাল থেকে এসছেন এবং আমাদের অফিস থেকে এসছেন, তারা এখানে এই 5 দিন ধরে 5 দিন ধরে এই ক্যাম্পটাকে তারা চালাবেন। এটা আমাদের জন্য একটা বিরাট একটা সুবিধা আমাদের এই এলাকার মানুষের মধ্যে। This event will definitely strengthen our friendship with Nepal. Nepal is our friend since long. Even before the liberation war or partition, we had a close connection with Nepal. চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন এবং তার 5 সহযোগীর 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ফটিকছড়ির পৃথক 2টি মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 14 দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালত এই রায় দেয়। এদিকে হাটহাজারী বড় দিঘির পাড় এলাকায় ফোন করে চাঁদাবাজির আরও একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। রবিবার ইমনকে হাজির করা হয় তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। পুলিশ ফটিকছড়ি থানার জামাল হত্যা ও আরেকটি অস্ত্র মামলায় 7 দিন করে মোট 14 দিনের রিমান্ড চাইলে বিচারক ইমন সহ 5 জনের বিরুদ্ধে 2 মামলায় 5 দিন করে
10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যে সমস্ত মামলায় ডেভিড ইমন জড়িত আছে, যে সমস্ত ঘটনায় ডেভিড ইমন জড়িত, সেই সমস্ত মামলায় তাদেরকে শোন অ্যারেস্ট এবং পর্যায়ক্রমে রিমান্ড পেয়ারও দেওয়া হবে। এদিকে হাটহাজারী বড়দিঘির পার এলাকায় ফোন করে চাঁদাবাজির ঘটনায় আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখায় আদালত। ফটিকছড়ি থানার একটি অস্ত্র মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 জনাব মুতাসিম বিল্লাহ 5 জন এজাহার নামিয়ে 5 জন আসামি যথাক্রমে মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড, মোহাম্মদ মিঠু প্রকাশ দামা ইলিয়াস, মোহাম্মদ শামীম, মোহাম্মদ সাফায়েত হোসেন, আল ইসলাম আলিফ প্রকাশ তমাল 5 জনকেই পৃথকভাবে 5 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। চট্টগ্রামের ফটিকছড়ির কৃষক পরিবারের জন্ম মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের। স্কুল জীবন থেকে ঝোঁক ছিল ক্রিকেটে, স্পিনার হিসেবে খেলতেন চট্টগ্রাম ব্রাদার্স একাডেমিতে। একসময় জড়িয়ে যান অপরাধের জগতে, মোবারক হোসেন থেকে হয়ে ওঠেন ডেভিড ইমন। পুলিশ বলছে 2024 সালের আগস্ট পরবর্তী সময়ে তার ঘনিষ্ঠতা তৈরি হয় পুলিশের টপ লিস্টেড সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সঙ্গে। পরে যোগাযোগ হয় ভারতে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের। ছোট সাজ্জাদের অনুপস্থিতিতে তিনি হয়ে ওঠেন দলের সেকেন্ড ইন হ্যান্ড। গত 29শে জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর সীমান্ত থেকে 3 সহযোগী সহ গ্রেপ্তার হন ডেভিড ইমন। হাসিবা আলী বর্ণা, ৭১। সিলেটে চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে এক কলেজ শিক্ষককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে 1 বস্তা উত্তরপত্র। সিলেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন জানিয়েছেন, শনিবার রাত 11:30টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে গোপন সংবাদের ভিত্তিতে একটি চায়ের দোকানে অভিযান চালানো হয়। সেখানে দেখা যায় সিলেট মেট্রো সিটি উইমেন্স কলেজের বাংলা বিভাগের প্রভাষক ইকবাল হোসেন সোহান বন্ধুদের নিয়ে উত্তরপত্র মূল্যায়ন করছেন। পরে সোহানকে উত্তরপত্র সহ জালালাবাদ থানায় নেওয়া হয়। এ সময় সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সেখানে উপস্থিত ছিলেন। দীর্ঘ 20 বছর ধরে ভারতে বসবাস করার পর বিএসএফ এর হাতে পুশিনের শিকার হয়ে বাংলাদেশে এখন দিন কাটাচ্ছেন শাহিদা ফকির নামে এক ভারতীয় নারী। গত 19শে জুলাই মুম্বাই থেকে আটক হওয়ার পর তাকে জোর করে আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠায় বিএসএফ। বর্তমানে তিনি আছেন সাতক্ষীরার কলারোয়া সীমান্তের ভাদিয়ালি গ্রামে। সাংবাদিকদের তিনি জানিয়েছেন 2 সন্তানের জন্য হলেও তিনি দেশে ফিরতে চান। বরুণ ব্যানার্জির তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সন্তানদের কাছে ফেরার আকুতিতে এই কান্না শাহিদা ফকিরের। দীর্ঘ 20 বছর ভারতে বসবাসের পর গেল 19শে জুলাই বাজার থেকে ফেরার পথে সিআইডি পরিচয়ে আটক করা হয় তাকে। 4 দিন ডিটেনশন ক্যাম্পে রাখার পর আসাম সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। আমি কাগজপাতি সব দেখানোর চেষ্টা করেছি, ওরা দেখছিলেন, দেখিনি। তারপরে মোবাইল কেড়ে নিয়েছিল। 4 দিন পরে আমার হাতে মোবাইল দিল। আমার বাড়ির থেকে লোক এসেছিল, আর লোক ওদের আমার সাথে দেখা করার চেষ্টা করতে দেয়নি। 27শে জুলাই বেনাপোল সীমান্তে অসুস্থ শাহিদাকে দেখতে পেয়ে মানবিক কারণে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন এক পথচারী। বর্তমানে তিনি সাতক্ষীরার কলরোয়ায় সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালি গ্রামের একটি বাড়িতে আশ্রয়ে রয়েছেন। কেউ তো করছে না, তাই আমি মনে করেন আমি ওর সাথে করি আমার বাড়িতে নিয়ে আইনি। এখন মনে করেন এখানে আছে 4-5 দিন। বাংলাদেশ সরকার আর ভারত সরকারের কাছে আমার দাবি, তার জন্য খুব দ্রুত তার সন্তান ছেলেপিলির কাছে ফেরত নিতে পারে যেন। আমরা সবাই মিলে তাহার বাড়িতে পৌঁছানোর জন্য আমরা সবার কাছে দাবি রাখছি। ঘটনাটি সত্য বলে নিশ্চিত করেছেন কলরোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ.এম. শাহিন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি। ভাদিলিয়া গ্রামে অবস্থান করেছেন। এই সংবাদটি আমি গোপন সূত্রে জানতে পেরে আমি এটা খোঁজ খবর নিই এবং সে যে ভাদিয়ালি গ্রামে অবস্থান করছে সত্যতা আমি পাই এবং সত্যতাতে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি। এদিকে পুশিনের শিকার শাহিদা ফকিরকে ভারতে পাঠাতে আইনি প্রক্রিয়া এবং তার সার্বিক সুরক্ষার বিষয়ে সাতক্ষীরা 33 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান ক্যামেরার সামনে কথা বলতে চাননি। মুঠোফোনে তিনি জানান শাহিদাকে ভারতে হস্তান্তরের চেষ্টা চলছে। হাসিবা আলী বর্ণা, ৭১।
14টি বড় গাছ কেটে বগুড়া খাদ্য ভবন চত্বরের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বগুড়া সিটি কর্পোরেশনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থল পরিদর্শনও করেছেন। এলাকার লোকজন যেটা জানিয়েছে যে বারবার গাছ না কাটার জন্য বলা হলেও কথা শুনেননি জেলা খাদ্য নিয়ন্ত্রক। তারা আরও অভিযোগ করেন কাটার পর গাছগুলো সব নিয়ম উপেক্ষা করে খুব কম দামে বিক্রি করা হয়েছে। এস এম বাবু সাইদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মনির হোসেন। প্রায় 50 বছর গাছ দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা ছিল বগুড়ার খাদ্য ভবন চত্বর, অথচ সৌন্দর্য বর্ধনের অজুহাতে কেটে ফেলা হয়েছে ওই চত্বরের 14টি গাছ। গত 2রা জুন গাছগুলো বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়। 17টি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রের শিডিউল সংগ্রহ করলেও শেষ পর্যন্ত শিডিউল ড্রপে অংশ নেয় মাত্র 3টি প্রতিষ্ঠান। এর মধ্যে সর্বোচ্চ 84,500 টাকা ডাক দিয়ে ক্রয় আদেশ পান মেসার্স ফাতেমা সুরাইয়া এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। শুধু কিছু ব্যক্তি লাভবানের জন্য এই গাছগুলি কর্তন করা হয় এবং খুব অল্প মূল্যে। 2023 সনে পারমিশন নিয়ে 2026 সনে গাছ কাটা এটা টোটালি বেআইনি। অনতিবিলম্বে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কাঠ ব্যবসার সাথে জড়িত করতকল মালিকরা জানান গাছগুলোর বর্তমান বাজার দর 2 থেকে 2.5 লাখ টাকা। 60, 65, 70 গোলায় তাহলে আসতে পারে 2.5-3 লাখ টাকার দাম আসতে পারে। আনুমানিক 2 লক্ষর উপর হবে। গাছের দাম এখন একটু বেশি। এ নিয়ে বিভাগীয় বন কর্মকর্তা জানান বিধি অনুযায়ী বন বিভাগের পরামর্শ ও বর্তমান মূল্যায়নের ভিত্তিতে গাছের মূল্য নির্ধারণ হওয়ার কথা ছিল, কিন্তু তা না করে প্রায় 3 বছর আগে সাবেক সরকারের করা একটি মূল্যায়ন পত্র দিয়ে টেন্ডার আহ্বান করা হয়। 3 বছর আগের যে মূল্যটা করেছি এটা এখনকার বর্তমান বাজারে বা বর্তমান পরিস্থিতিতে আবার পুনর্মূল্যায়ন করা যায় কিনা এটা সিদ্ধান্ত নেবে টেন্ডার কমিটি। সেই বিষয়টা আমাদেরকে কেউ জানায় না এবং এই বিষয়টা জানার এখতিয়ারও আমার নাই। এদিকে সব ধরনের প্রক্রিয়া অনুসরণ করেই গাছ বিক্রি ও কাটা হয়েছে বলে দাবি খাদ্য বিভাগের। সরজমিনে এসে নির্ধারণ করে দিয়েছে, আমরা প্রশাসনিক অনুমোদন সহ যত প্রক্রিয়া আছে সকল প্রক্রিয়া সম্পন্ন করে আমরা টেন্ডারের মাধ্যমে আসলে এর দাম এটা আমি বন বিভাগ আসলে এটা আসলে আমরা কখনো করি না। আমাদের প্রয়োজন হলে তখন আমরা বন বিভাগকে বলি, এটা বন বিভাগই আসলে করে দিয়েছে। বগুড়ার সচেতন নাগরিকরা মনে করছেন নিশ্চয়ই প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে পরিচালিত তদন্তে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে গাছ কাটা এবং সেই গাছ কম দামে বিক্রি করার প্রকৃত কারণ বের হয়ে আসবে। এস এম আবু সাইদ, 71, বগুড়া। ঢাকার আশপাশের এলাকায় গ্যাস সংকট আরও বেড়েছে। ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জে বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের জন্য অপেক্ষা করছে অটোরিকশা, পণ্য এবং যাত্রীবাহী পরিবহন আর অ্যাম্বুলেন্স। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় বিভিন্ন শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিবার সকাল থেকে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে সিএনজি চালিত অটোরিকশা, পণ্য ও যাত্রীবাহী পরিবহন এবং অ্যাম্বুলেন্স। ভুক্তভোগীরা জানান গ্যাস না পাওয়ায় চালক যানবাহন বন্ধ করে দিয়েছে, শ্রমিকদের হাতে কাজ নেই। আর যাত্রীদের অভিযোগ এই সুযোগে দ্বিগুণ ভাড়া চাইছেন চালকরা। এক টিপ মারতে গেলে ভিতরে ভয় থাকে, কিভাবে আবার আসা যায়। অনেক সময় রাস্তায় বন্ধ হয়ে যায়, গাড়ি আরেকটা দিয়ে আনতে গেলে 400 টাকা টিপ গেলে 200 টাকা দিয়ে গাড়ি বাইন্দাম। এই যে ঘন্টার পর ঘন্টা পয়সা থেকে সিরিয়ালে নিতে হইতেছে, তারপরে আবার সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত পয়সা থাকা লাগে। এদিকে উপজেলার মোট 16টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র 2টি ফিলিং স্টেশনে সামান্য পরিমাণ গ্যাস দেয়া হচ্ছে। আর স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে গ্যাসের চাপ না থাকায় চাহিদা মতো গ্যাস দেয়া যাচ্ছে না। আমাদের বহুপলাপান নিয়ে বাসাবাড়ি দিয়ে চলতে সমস্যা হয়ে যেতেছে অনেক এই গ্যাসের জন্য। 50 টাকার গ্যাস ঢুকে আমরা এক টিপ মারতে পারি না, আবার পাম্পে বইতে লাগে, সিরিয়াল লাগাইয়া আধা ঘন্টা 1 ঘন্টা লাগাইয়া তা আমরা গ্যাস লইতে হয়। আমরা 4-5 বার গ্যাস লই, 30-40 টাকার গ্যাস ঢুকে, তা আমরা করবো কি? আর যাত্রী কিভাবে যাইবো? যাত্রী প্রতিদিন ভোগান্তি। এদিকে গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় সচল রাখা যাচ্ছে না বহু কারখানা। ঢাকার ধামরাইয়েও দিন দিন গ্যাসের সংকট তীব্র হচ্ছে। আবাসিক থেকে সিএনজি স্টেশন, শিল্প কারখানা সব জায়গাতেই এর প্রভাব পড়েছে। উপজেলার 7টি ফিলিং স্টেশনের মধ্যে পৌর শহরের 2টি স্টেশনে গ্যাস সরবরাহ করা হচ্ছে।
1000 টাকার গ্যাসের প্রয়োজন হলে 200 টাকার গ্যাস ঢোকে, এটা একটা টিপও হয় না। সকাল 8টার সময় এসে বসে রয়েছি, পাম্পে গ্যাস নাই লাইনে। সকাল আসে, দুপুরে বা বিকেলে চলে যায়, দেখা যায় 150 টাকার গ্যাস ঢুকে, ওয়ানে টিপও মারা যায় না। এ নিয়ে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে ধামরাইয়ে প্রতিদিন 150 থেকে 140 PSI গ্যাসের চাহিদা রয়েছে, সেখানে দৈনিক পাওয়া যাচ্ছে 3 থেকে 4 PSI। শাকিলা শম্পা, 71। মহেশখালীর এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় সারা দেশে প্রায় 2 সপ্তাহ ধরে গ্যাসের সংকট চলছে, যার প্রভাব পড়েছে রাজধানী সংলগ্ন এলাকাগুলোতে। গ্যাস সংকটের আরও খবর আমরা জানবো। ধামরাই থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল আহমেদ। রাসেল, আমরা কিন্তু প্রতিবেদনে দেখছিলাম যে সংকট আরও তীব্র হয়েছে। তো আপনি তো সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গ্যাস স্টেশন সরেজমিন ঘুরে দেখেছেন, একটু আমাদেরকে জানাবেন সেখানকার কি অবস্থা? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি K&Q নামে একটি ফিলিং স্টেশন, এটা কিন্তু পৌর শহরে অবস্থিত। আমি যদি দেখাই, দেখবেন এই পাম্পটিতে কিন্তু গ্যাস নেওয়ার জন্য দীর্ঘ সারি রয়েছে। এই পাম্পটিতে সবচেয়ে বেশি আমরা যেটা লক্ষ্য করেছি যে পোশাক শ্রমিকদের যে আনা নেওয়ার জন্য যে বাসগুলো রয়েছে, সেই বাসগুলোর কিন্তু দীর্ঘ সারি আমরা এদিকে লক্ষ্য করেছি। তা আমরা দেখেছি যে সকাল থেকেই অনেকে অপেক্ষা করছেন, গ্যাস পাচ্ছেন না। আরেকটা বিষয় জানাই, একদিকে যেমন গ্যাস সংকট, আরেকদিকে বিদ্যুতের যে লোডশেডিং সেটা কিন্তু তীব্র। আমরা দেখেছি, আমি সকাল থেকেই ধামরাই উপজেলায় প্রায় 7টি ফিলিং স্টেশন রয়েছে, সেগুলোতে আমি ঘুরে দেখেছি যে গ্যাস সরবরাহ কিছু কিছু দিলেও মাঝে মধ্যে বিদ্যুৎ চলে যাচ্ছে, যেখানে কিনা ঘন্টা ব্যাপী 2 ঘন্টা 2.5 ঘন্টা পর আবার বিদ্যুৎ আসছে, যেহেতু তখন কিন্তু এই গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। আমি এই বিষয়ে কথা বলেছিলাম যে পাম্প কর্তৃপক্ষ, তাদেরকে বলেছিলাম যে বিদ্যুৎ ছাড়া আপনারা গ্যাস সরবরাহ করতে পারেন কিনা। তারা বলছেন যে বিদ্যুৎ ছাড়া গ্যাস সরবরাহ করতে গেলেও তাদের পর্যাপ্ত গ্যাসের যে প্রেসার সেটি লাগে, অন্যথায় তাদের যে গ্যাস সরবরাহ করার জেনারেটর রয়েছে সেটি কিন্তু চালু হচ্ছে না। আরেকটা বিষয় জানাই, যে কারণেই কিন্তু তারা গ্যাস সরবরাহ করতে পারছেন না। আমি যদি একটু কথা বলি যে আপনারা এইখানে কত সময় ধরে অপেক্ষা করছেন, গ্যাস পেয়েছেন কিনা? কি 7:30টায় আসছি, এখন গ্যাস পেয়ে গেছি। আপনি কিসের টিপ মারেন? আমি গার্মেন্টসের টিপ মারি। শুনছিলেন যে তিনি বলছেন যে সকাল 7টা থেকে এসে কিন্তু এখন তিনি গ্যাস সরবরাহ পাচ্ছেন, তিনি এই মুহূর্তে গ্যাস নিচ্ছেন। আমরা একটু আগেও দেখেছি এই পাম্পটিতে গ্যাস সরবরাহ বন্ধ ছিল, সেটি হলো বিদ্যুৎ না থাকার কারণে গ্যাস সরবরাহ তারা পায়নি। আমি আরেকজনের সাথে যদি একটু কথা বলি, আপনি কতক্ষণ যাবত গ্যাস সরবরাহের জন্য? এখানে আমি 9টা বাজে আসছি, সিরিয়াল দিয়ে আস্তে আস্তে এখনো আসতে পারিনি, 5-7টা গাড়ি পিছিয়ে আছি। আপনি গ্যাস পাবেন কিনা? গ্যাস সরবরাহ কয়টা পর্যন্ত? গ্যাস 6টা পর্যন্ত থাকে, এখন না পাওয়ার সম্ভাবনাই বেশি আর কি। শুনছিলেন যে আরেকটা বিষয় জানিয়ে রেখে, সেটা হলো গ্যাস সরবরাহ কিন্তু বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত গ্যাস সরবরাহ করবেন। এর মধ্যে কিন্তু অনেকেই লাইনে দাঁড়িয়ে আছেন, তারা গ্যাস পাবেন কিনা সেই সংখ্যা কিন্তু রয়েছে। আমি যদি আরেকজনের সাথে একটু কথা বলি, আপনি কখন এখানে এসেছেন? সকাল 8:30টায় আসছি আমি। আইসে তো এইভাবে সিরিয়ালি পড়ে আছি, কখনো কারেন্ট থাকে না, কখন গ্যাস থাকে না, এই অবস্থায় আছি আর কি। এখন পর্যন্ত দুপুরে খানাও হয় নাই, সকালে নাস্তাও খাইতে পারি নাই। যদি আপনি এইখানে যে কিসে গ্যাস নিতে এসেছেন আর কি করেন? আমি গার্মেন্টসের গাড়ি চালাই, চারাসীমা গার্মেন্টসের গাড়ি চালাই, স্টাফ গাড়ি চালাই, স্টাফ বাসের গ্যাস নিতে এসেছি। যে পরিমাণ গ্যাস পান সেই পরিমাণ গ্যাস দিয়ে কি আপনার টিপ মারতে? না না না, তা হয় না, খুব রিক্সে আছি আমরা। শুনছিলেন তিনি কিন্তু বলছিলেন তিনি একটি গার্মেন্টসের যে শ্রমিক আনা নেওয়া করেন, তিনি কিন্তু যে পরিমাণ গ্যাস সরবরাহ পান সেজন্য কিন্তু যে গ্যাস নেন সেই গ্যাসে কিন্তু তিনি পর্যাপ্ত যে তার সকাল বিকাল 2টি টিপ মারতে হয় সেটি কিন্তু তিনি মারতে পারেন না, একবার গ্যাস নিলে একবারই মারতে। আরেকটা বিষয় জানাই, আমরা দেখেছি ধামরাই উপজেলায় যে সবচেয়ে যারা বিপাকে রয়েছেন যে সিএনজি চালক রয়েছেন, যে সিএনজি চালকরা পাম্পগুলোতে আসলেও কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা বসে থেকে তাদের সিএনজিতে সর্বোচ্চ গ্যাস সরবরাহ নিতে পারেন 400 থেকে 500 টাকা, তাদের গাড়িতে 100 থেকে 150 টাকা গ্যাস সরবরাহ পান, যে কারণে তারা ভোগান্তি রয়েছেন। এই প্রভাব কিন্তু আমরা দেখেছি মহাসড়কেও পড়েছে।
আঞ্চলিক যে সড়কগুলো রয়েছে সেখানেও পড়েছে। সিএনজি যেহেতু গ্যাস নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা পাম্পে সময় কেটে যায়, সে কারণে কিন্তু যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে সেখানে যাত্রীরাও কিন্তু ভোগান্তিতে রয়েছেন। আর আরেকটা বিষয় জানাই, যারা কিনা গ্যাস ছাড়া বিকল্প তেল বা এলপিজিতে গাড়ি চালাতে পারেন তারা কিন্তু সেটি করছেন। আর যারা কিনা তেলে এই গাড়ি চালানো করছে তারা কিন্তু বাড়তি একটি ভাড়া চাচ্ছেন, কিন্তু যাত্রীরা কিন্তু তাই বাড়তি ভাড়া দিতে রাজি নয়। তারা বলছেন যে তারা যে সংকটে রয়েছেন সেই সংকটের কারণে কিন্তু তাদের যে পরিবার চালানো কিন্তু তাদের দায় হয়ে পড়ছেন। আরেকটা বিষয় জানা, আমি এই বিষয়ে কিন্তু কথা বলেছিলাম যে তিতাস কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে। ধামরাইতে 140 থেকে 150 PSI গ্যাসের চাহিদা রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে 2 থেকে 3 PSI গ্যাস সরবরাহ পান। সব মিলে বলা চলে যে ধামরাইয়ের দিন যতই যাচ্ছে গ্যাস সংকট তীব্র হচ্ছে। আর এই সাথে কিন্তু ভোগান্তিতে পড়েছেন সিএনজি শ্রমিক পরিবহন যে বাস চালক রয়েছেন তারা। এই ছিল আমার কাছে ধামরাইতে সর্বশেষ। ইশরাত। রাসেল আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা রাজধানীর গ্যাস সংকটের খবরাখবর জানছিলাম। ঠিক একই ধরনের সংকট দেখা দিয়েছে ফেনীতেও। আর এই সংকটের প্রভাব পড়েছে পরিবহন খাত, উৎপাদন এবং বাসাবাড়িতে। আর এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী নুরুজ্জামান সুমন। সুমন, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? একটু জানতে চাচ্ছিলাম যে গ্যাস সংকটে আসলে ফেনীতে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে, সে সাথে আরেকটি বিষয় আমাদেরকে জানাবেন যে এই সংকট মোকাবেলায় কোনো সমাধান এখন পর্যন্ত দিতে পেরেছে কিনা ফিলিং স্টেশনগুলো। গ্যাস সংকট একেবারে তীব্রতর হচ্ছে গতকাল রাত 9টা থেকে। আমরা ফেনীর যে 10টি সিএনজি যে ফিলিং স্টেশন রয়েছে সবগুলোতে খবর নিয়েছি, একটিতেও এখন পর্যন্ত গ্যাস সরবরাহ চালু হয়নি। অর্থাৎ গতকাল রাত 9টা থেকে ফেনীর যে সকল সিএনজি ফিলিং স্টেশন রয়েছে সবগুলো বন্ধ রয়েছে। এখানকার যারা পাম্প মালিক কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে কোনো প্রকার নোটিশ ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে এই যে গ্যাস নিতে আসা যারা চালক রয়েছে, সিএনজি চালিত যেসব পরিবহনের চালক রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তি পোহাচ্ছেন। আমি এখন এই মুহূর্তে রয়েছি ফেনীর লালপোল এলাকার স্টারলাইন যেটা সিএনজি ফিলিং স্টেশন। এখানে সহকারী ম্যানেজার রয়েছেন। আমি তার কাছে একটু জানতে চাইবো কখন থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে এবং আপনাদেরকে কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা। গতকাল সন্ধ্যা থেকে লাইনে গ্যাস বন্ধ রয়েছে। আমি যতটুকু জানি বাসা বাড়িতেও গ্যাস নেই। তখন এই সংকট থেকে উত্তরণের জন্য কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি। সেক্ষেত্রে কেমন ভোগান্তি পোহাচ্ছে চালকরা? চরম ভোগান্তিতে আছে, চরম ভোগান্তিতে। বাসা বাড়ি বলেন, সিএনজি ড্রাইভাররা বলে কালকে রাত 9টা থেকে এখন পর্যন্ত বসে রয়েছে, প্রায় 20 ঘন্টা হয়ে গেছে এখন। আমরা কয়েকজন সিএনজি চালকের সঙ্গে কথা বলবো। আপনারা কখন আসছেন সিএনজির জন্য এখানে? রাত্রে 9টা থেকে এখন পর্যন্ত আমরা গ্যাস পাই না। আমরা কিস্তি আছে, ফ্যামিলি আছে, আমরা নানান রকমের ভোগান্তির শিকার। আমরা গ্যাস কেন পাচ্ছি না? আপনি কখন আসছেন? আমরা রাত 9টায় আসছি, গ্যাস পাই নাই, এখনো গ্যাস পাই নাই, বসে রয়েছি গ্যাসের জন্য। যে আপনি শুনছিলেন যে তারা বলছিলেন যে গ্যাসের যে সংকট, সেই সংকটের কথা তারা এখানে এসে রাত 9টা থেকে অপেক্ষা করছেন সিএনজি চালকরা। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সিএনজি চালিত যেসব গাড়ি যারা গ্যাসের জন্য এসছে এই গাড়িগুলো এখানে অপেক্ষা করছে। এখানকার এই যে বাখরাবাদ যে গ্যাস কর্তৃপক্ষ রয়েছে, আমরা ডিজিএমের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন যে গ্যাস যে জাতীয় যে গ্রিড রয়েছে, জাতীয় গ্রিড লাইনের সঞ্চালন না থাকার কারণেই মূলত গতকাল রাত থেকে গ্যাসের যে সংকট সেটি তৈরি হয়েছে। তিনি দাবি করছেন যে ফেনীতে এখন পর্যন্ত যেসব গ্রাহক রয়েছে তাদের 30 মিলিয়ন ঘনফুট গ্যাসে তাদের চাহিদা রয়েছে, তবে তারা অর্ধেকের চেয়েও কম পাচ্ছেন। যদিও তিনি এটি দাবি করে থাকেন। আমরা সকাল থেকে খবর নিয়েছি ফেনীর বিভিন্ন এলাকার, বিশেষ করে ডাক্তারপাড়া, নাজির রোড, যে পেট্রো বাংলা এলাকার অনেক গ্রাহকের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তাদের বাসা বাড়িতে কোনো বিদ্যুৎ নেই। ফেনীতে আপনাকে জানিয়ে রাখি যে
32,000 আবাসিক গ্রাহক রয়েছে এবং 450 বাণিজ্যিক গ্রাহক রয়েছে। এই গ্রাহকদের মধ্যে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে গতকাল রাত থেকে তাদের এই ব্যবসা বাণিজ্য এবং বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, ফলে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, ফলে তাদের যে উৎপাদন যে ক্ষমতা সেটি তারা হারিয়েছেন, আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখন এই কবে নাগাদ এটি সমাধান হয় সেই বিষয়টিও গ্যাস কর্তৃপক্ষ তারা আমাদেরকে সঠিকভাবে বলতে পারেননি। তবে আমরা কয়েকটি পাম্প সিএনজি পাম্পের মালিকের সঙ্গে কথা বলেছি। একজন নাম প্রকাশ না করা সত্ত্বেও বলেছে যে আগামী 1 সপ্তাহ যাবৎ এই ধরনের একটি সংকট থাকতে পারে বলে তাদেরকে আভাস দিয়েছেন। নুরুজ্জামান সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ফেনী থেকে। যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। সিলেটে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 3 মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে এই বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। আর এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 114 জনে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন ছাড়া সবাই শিশু। স্বাস্থ্য বিভাগ বলছে, হাম প্রতিরোধে শিশুদের সময় মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে। এরপরও উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে। মেহেরপুরের সাহারবাটি এলাকায় সাপ আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন বাসিন্দারা। সাপের কামড়ে জুই খাতুন নামে 7ম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যুতে এই আতঙ্ক সৃষ্টি হয়েছে। আর এ নিয়ে চিকিৎসকরা যেটা জানিয়েছেন যে সাপ নিয়ে এত ভয়ের কিছু নেই। প্রতিটি হাসপাতালে সাপে কামড়ানো রোগীর আধুনিক চিকিৎসা রয়েছে। আসিফ ইকবালের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে এখন সাপ আতঙ্ক। গত 12 জুলাই রাতে ঘুমের মধ্যে সাপের কামড়ে 7ম শ্রেণীর শিক্ষার্থী জুই খাতুনের মৃত্যু গ্রামের মানুষের মনে ভয় আরও বাড়িয়ে দিয়েছে। পরিবারের অভিযোগ, গ্রাম্য ওঝার কাছে নেয়ার সময় নষ্ট হয়, পাশাপাশি হাসপাতালে নেয়ার পরও চিকিৎসা দিতে দেরি হয়। সময় মতো চিকিৎসা দিতে পারলে মেয়েটিকে বাঁচানো যেত। ডাক্তার হয়েছে উঠে আসলে সেই রক্ত পরীক্ষা করলো। রক্ত পরীক্ষা করার পরে হয়েছে বললো যে রক্ত পরীক্ষা করে বললো যে বিষ নেই। আমার ছেলে তো মেধাবী ভালো, তা ডাক্তারদের কারণে আজকে আমার এই স্বপ্ন পূরণ হল। কামড়ানোর পরে এই যে আতঙ্ক একটা সৃষ্টি হয়েছে, কিন্তু সাপ দেখতে পাচ্ছে না, কিন্তু 20-30 জনকে কামড়ে দিয়েছে। জুয়ের মৃত্যুর পর থেকে প্রতিদিনই সাপের কামড়ের আতঙ্কে ভুগছেন গ্রামবাসী। অনেকেই দাবি করছেন অদৃশ্য সাপের কামড়ে মানুষ আক্রান্ত হচ্ছে। তবে হাসপাতালে না গিয়ে অনেকে ভিড় করছেন গ্রাম্য ওঝাদের কাছে। আমার নাতিটাকে কামড়ালো ছাদের উপর থেকে, ছাদের উপরে ওই যে পাটফুরি তালা আছে ভিতরে থেকে, ওখান থেকে কামড়ালো। আমরা 7 রকমের ফুলকুচি নিয়ে এসেছি, তারপরে 7 রকমের 7টা মিষ্টি, কইলু নতুন নতুন গামছা, তারপরে ধরো হইলো আরো যা নাকবি ওরা পাড়া ময় হইলো চাল তুলিছি, টাকা তুলিছি। আমি একটা পরীক্ষা করি, মনের গাছ দিই, পরীক্ষার পরে বললো যে বিষ হয়েছে, এমন না বিষ হয়নি। কিভাবে পরীক্ষাটা করি? আমি ওই যে হাত চালি এটাই বলি, হ্যাঁ, ও ঢাকায় থাক যেখানে থাক, এইখান থেকে বলি দেবো কি সাপে কামড়েছে আর বিষ কতদূর হয়েছে, কি বিষ হয়নি। কিভাবে হাত চালাই? আমি এইভাবে রোগীর নাম দিয়ে এরকম দাগ দিই, দাগের পরে যদি বিষ হয় সোজাসুজি যাবে, আর যদি বিষ না হয় তাহলে ডাইনে বাই যাবে। এ নিয়ে সিভিল সার্জন জানান, ওঝার কাছে সাপের চিকিৎসার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তাই ভয় না পেয়ে দ্রুত রোগীকে হাসপাতালে নিতে হবে। তিনি আরও জানান, অনেক সময় ভয় ও মানসিক কারণে সাপ নিয়ে আতঙ্ক তৈরি হতে পারে। সাপে কামড়ের চিকিৎসার একমাত্র চিকিৎসা হচ্ছে অ্যান্টিভেনম। সে হাসপাতালে আসবে, ডাক্তাররা দেখবে, তাকে ডাক্তার গবেষণায় অ্যান্টিভেনম ওষুধ দেওয়া হবে। এই অ্যান্টিভেনম দেওয়া যদি পর্যাপ্ত সময় মতো না হয় তাহলে আসলে একটু রিস্ক থেকে যায়। আমার পরামর্শ থাকবে সাপে কামড়ের রোগী অবশ্যই হাসপাতালে আসবে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গত 3 মাসে মেহেরপুরে 3টি হাসপাতালে সাপে কাটা 134 জন রোগীর চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। শাকিলা শম্পা, 71। চলছে দেশযোগ। ফিরছে আরও একটি বিরতির পর। 71-এর সাথেই থাকুন।
চট্টগ্রামের প্রেস ক্লাবে চলছে এনসিপির আলোচনা সভা। সেখানে এই মুহূর্তে কথা বলছেন নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কাউকে এই সরকার ধারণ করে না। এই 31 দফাতে কিন্তু দেখবেন রেইনবো নেশনের কথা বলা হয়েছিল, যেটা ব্যাখ্যা তারা দিয়েছিল যে একটা অন্তর্ভুক্তিমূলক সকল জাতিগোষ্ঠী। তো যেরকম জুলাই সনদ নিয়ে এই সরকার প্রতারণা করেছে জনগণের সাথে, নির্বাচনের আগে অনেক কিছু বলতে হয়, এই জন্য তারা বলেছে জুলাই সনদে সাইন করেছে। একইভাবে প্রত্যেকটা কমিউনিটির কাছে, হিন্দুদের কাছে গিয়েও কিন্তু তারা মিথ্যাভাবে বলেছে যে তাদেরকে ভোট না দিলে তাদের কোনো নিরাপত্তা থাকবে না। গতকালকে আমরা হিন্দু বন্ধু কমিউনিটির সাথে বসেছি, তারা সেখানে বলেছে। তো দেখা গেছে সব সম্প্রদায়কে তারা ভোটের আগে এই দেশের রাজনৈতিক দলগুলো, প্রথাগত যে রাজনৈতিক দল, আওয়ামী লীগ এটা করেছে, বিএনপিও এটা করছে, তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, তাদের ভোট ব্যাংক নিচ্ছে, কিন্তু নির্বাচনের পরে তাদের কোনো প্রতিশ্রুতি রক্ষা করছে না। তাহলে আমরা বলবো যে এই প্রতিশ্রুতি ভঙ্গকারীদেরকে আপনারা চিনে রাখুন, এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদের কাছে প্রতিশ্রুতি, শুধু ভোটের পরে প্রতিশ্রুতি, আমরা কাজের মাধ্যমে এটা প্রমাণ করবো যে আমরা আপনাদের সকল অধিকারের পক্ষে, আপনাদের মানবিক অধিকার, নাগরিক অধিকার এবং সহ নাগরিক হিসেবে আমরা যে সবাই সমান মর্যাদা সেটাকে আমরা নিশ্চিত করব। আমরা মনে করি পাহাড়ের, পার্বত্য চট্টগ্রাম বা পাহাড়ের রাজনীতি, সমাজ, অর্থনীতি অত্যন্ত জটিল। এটার মধ্যে এক রৈখিক সমাধান আসলে সম্ভব না। সেখানে যারা পাহাড়ি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে তারা যেমন বঞ্চিত, তাদের জাতি পরিচয়ের কারণে তারা নির্যাতিত হয়, কখনো কখনো তারা সমান মর্যাদা, সহনাগরিক অধিকার পায় না। একইভাবে পাহাড়ের যারা বাঙালি রয়েছে তারাও নানান ধরনের বঞ্চনার শিকার। আবার তাদের মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিভাজন বা দ্বন্দ্বের কথা শুনি। তো বাংলাদেশকে যারা বিভাজিত করে রাখতে চায়, বাংলাদেশের নিজস্ব জনগণ, নানান জনগোষ্ঠীর মধ্যে যদি বিভাজন থাকে, এর ফায়দাটা নেয় কিন্তু অন্য দেশ। চট্টগ্রাম প্রেস ক্লাবে কথা বলছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেখছিলেন এর সরাসরি সম্প্রচার। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। 2 বছরেও 2024 সালে ছাত্র আন্দোলনের সময় ধামরাইয়ের সাদ হত্যার তদন্ত শেষ হয়নি। এ নিয়ে ক্ষোভ জানিয়েছে সাদের পরিবারের সদস্যরা। আর 24-এর ছাত্র আন্দোলনের কর্মীরা জানিয়েছেন মামলায় দোষীদের নামই আসেনি। এদিকে পুলিশের সাভার সার্কেলের এএসপি জানিয়েছেন তদন্ত চলছে, জড়িত কেউ রেহাই পাবে না। মোহাম্মদ রাসেল হোসেনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। 2024 সালের 5 আগস্ট ধামরাইয়ের বিভিন্ন এলাকায় মার্চ ফর ঢাকা মিছিলে বাধা দেয় পুলিশ। ওই দিন সকালেই উপজেলার শরীফবাগ এলাকায় এক নারী গুলিবিদ্ধ হওয়ার খবর পায় ক্ষুব্ধ জনতা। সব মিলিয়ে ফুঁসে ওঠে নেতাকর্মীরা। মিছিল নিয়ে তারা ধামরাই থানার দিকে রওনা হয়। সেই মিছিলে গুলি চালায় পুলিশ। এতে গুলিবিদ্ধ হন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ। পরে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেলে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় সাদের নানা আজিমউদ্দিন বাদী হয়ে 21 আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 82 জন নেতাকর্মীর নামে হত্যা মামলা দায়ের করেন। আন্দোলনে কর্মীরা জানান মামলার অভিযোগে ওই সময়ের ওসি সিরাজুল ইসলাম সহ কোনো পুলিশ কর্মকর্তার নাম আসেনি। এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। পুলিশের গুলিতে সেদিন মারা যায়, কিন্তু এই ঘটনার পরে পুলিশকে কোনো আসামি করা হয়নি। এর সাথে সাথে আওয়ামী লীগের যারা অনেকে হচ্ছে আমাদের এই জুলাই আন্দোলনের সময় বাধা দিয়েছিল, তাদের অনেকের নাম পুলিশ বাদ দিয়েছে। আমি চাই যে মানুষগুলো প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করে তাদের সর্বোচ্চ শাস্তি করা হোক। আর সাদের বাবার অভিযোগ 2 বছরে বিচার দূরে থাক, মামলার ন্যূনতম অগ্রগতি হয়নি। 2 বছর অতিবাহিত হতে চলল, একটা স্তম্ভ গভর্নমেন্ট বলে দিচ্ছে সারা বাংলাদেশে তৈরি হয়েছে, কিন্তু আমার সাদের স্তম্ভটা এখন পর্যন্ত তৈরি হলো না। এইটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে এই স্তম্ভটা যেন তৈরি করা হয়। যদিও পুলিশের সাভার সার্কেলের এএসপি জানান মামলার তদন্ত চলছে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের নাম অভিযোগপত্রে আসবে। মামলাটা এখন তদন্তাধীন রয়েছে, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের কোনো পর্যায়ে যদি তার সম্পৃক্ততা পাওয়া যায়, সেক্ষেত্রে তাকে ফাইনাল যে চার্জশিট করা হয়, অভিযোগপত্র দাখিল করা হয়, সেখানে তার নাম চলে আসবে। এটা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজও বই খাতায় ছেলে সাদের স্মৃতি খুঁজে ফিরে তার বাবা মা। ছেলে হত্যার বিচার যেন তাদের কাছে স্বপ্নের মতো। শাকিলা সিথি, ৭১। আছেন ৭১-এ, চলছে দেশযোগ। গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩ দিনের ১০ম উপজেলা স্কাউটস সমাবেশ শুরু হয়েছে। শনিবার রাতে কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের মাঠে এই সমাবেশ শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাগুফতা হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য SM জিলানী। অনুষ্ঠান শেষে পরিবেশন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যাত্রীবাহী পরিবহন রাখার জন্য কোনো প্রকার ব্যবস্থা না করেই পূর্বাচলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আধুনিক বাস ডিপো। আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার 2 সপ্তাহ পরেও নির্মাণ শেষ হয়নি ওই বাস ডিপোর। এতে চালকরা কোনো সুযোগ সুবিধাও পাচ্ছে না। যে পরিমাণ বাস এখানে রাখার কথা, এর 3 ভাগের 1 ভাগও রাখা সম্ভব হচ্ছে না। রিয়াজ হোসেনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। 16 জুলাই পূর্বাচলে নতুন শহরের 2 নম্বর সেক্টরে উদ্বোধন করা হয় আধুনিক বাস ডিপো। উদ্দেশ্য, দেশের বিভিন্ন অঞ্চল থেকে মহাখালী বাস টার্মিনালে আসা দূরপাল্লার বাসগুলো যাত্রীদের গন্তব্যে নামিয়ে আবার যাত্রা শুরুর আগ পর্যন্ত এখানে অপেক্ষা করবে। এতে টার্মিনালে বাসের অপ্রয়োজনীয় অবস্থান কমে যানজট নিয়ন্ত্রণে আসবে। কিন্তু বাস্তব চিত্র একদম ভিন্ন। অধিকাংশ পরিবহন চালক এখনো আগের নিয়মেই বাস পরিচালনা করছেন। কারণ উদ্বোধনের 2 সপ্তাহ পরেও পূর্বাচলের বাস ডিপোতে চলছে মাটি ভরাট ও সমান করার কাজ। 300 ফিট সড়ক থেকে ভেতরে প্রবেশের রাস্তাগুলো বেহাল। পরিবহন শ্রমিকরা জানান, যে পরিমাণ গাড়ি ডিপোতে আসার কথা তা আসছে না। যারা আসছেন তাদেরও খাবার দাবার, পয় নিষ্কাশন ও গাড়ি মেরামতের সেরকম ব্যবস্থা হয়নি। মহাখালীর মতন এরকম মহাখালী যে সুযোগ সুবিধা পাইতাম বা এখানে এরকম নাই। খাবার দাবারের কষ্ট, ওয়াশরুমের জন্য ভালো হোটেল নাই। জাম ঠেলে যাইতে যাইতে মনে করেন লেট হয়ে যায়। তখন আবার কাম করছি, লেটে মাল দিয়েছি মনে করেন আধা ঘন্টা লেট, তার জন্য আমার গাড়ি টিপ আউট। টার্মিনালটা বানাইছে ওনারা, এখনো কমপ্লিট হয় নাই। তারপরে এখানে আমরা মনে করেন ঢুকায়া রাখার মতো ভালো জায়গা পাচ্ছি। দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে ঠিক হবে বলে তাদের জানানো হয়েছে। মাঠের যে টার্মিনালের যে ডিপোটা, সেটার সময় মোটামুটি 7 দিনের মতো সময় মানে তারা বেঁধে দিয়েছে। 7 দিনের ভিতরে এটা হয়তো ঠিক হয়ে যাবে। বালু ফালানো শেষ দেখছেন, ইট খোয়া দিয়ে এটা 7 দিনের ভিতরে। কিন্তু এখন বর্তমানে যে রাস্তায়, যে ভিতরে যে রাস্তাটা আছে, এই রাস্তার ভিতরে আমরা 2 সাইডে পার্কিং করে রাখতেছি গাড়িগুলোকে এখানে রাখতে। এখান থেকে ওইখানে যখন টিপ হয়, তারা আধা ঘন্টা বা 40 মিনিট আগে এখান থেকে তারা ওইখান থেকে যায় যাত্রীগুলো নিয়ে তারা চলে যায়। এ বিষয়ে কথা বলার জন্য টার্মিনালের ডিপোতে দায়িত্বরত সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। হাসান আহমেদ, ৭১। দুটি সেতু নির্মাণ করা হয়েছে, কিন্তু সেতু দুটির মধ্যে কোনো সংযোগ সড়ক করা হয়নি। আর এতে করে চরম ভোগান্তিতে সিরাজগঞ্জ সদরের 2 ইউনিয়নের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ। সেতু দুটি নির্মাণের 2.5 বছরেও সংযোগ সড়ক করা হয়নি। এলজিইডি নির্বাহী প্রকৌশলী যেটা জানিয়েছেন যে এলাকাবাসী রাস্তার জন্য জায়গা ছাড়লেই কাজ শুরু করা হবে। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ছবি তুলেছেন বেলাল হোসেন। 2023 সালে সিরাজগঞ্জ সদরের কোরালিয়া দিয়ার একডালার 4 কিলোমিটার সড়কের একটি খালে 6 কোটি টাকা ব্যয়ে দুটি সেতু নির্মাণ করা হয়, কিন্তু 2.5 বছরেও সংযোগ সড়ক করা হয়নি। এলাকাবাসী বলছে, ব্রিজ দুটি চালু না হয় ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে, নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষা ও কর্মজীবনে। ধান ধুন কেটে নিয়ে কোনতে কোনতে ঘুরে নিয়ে যাওয়ার কামড়া দিবে না, এই রাস্তা চালো লিবারে চালিয়ে আর আমাকে সুবিধা হইল না। এখান থেকে কলেজে যেতে কমসে কম 5 কিলোমিটার হেঁটে যাওয়া লাগে। এই সাইডে পর্যন্ত আসলে পরে আর কোনো জায়গায় যাওয়া যায় না, এ পর্যন্তই শেষ। ওই দিক দিয়ে যাবো একডালা পর্যন্ত, বা ওই সাইডে মেইন রোড উঠবো, ওটার কোনো ব্যবস্থা নেই, রাস্তা নাই। জেলা নির্বাহী প্রকৌশলী জানান, জমি অধিগ্রহণের জন্য এলাকাবাসী জায়গা দিলে এই সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এলাকার কিছু লোকজনের সাথে বসে আমি আজকে মিটিং করেছি যে ওনারা যদি সবাই সম্মিলিতভাবে অ্যালাইনমেন্ট বের করে দেন আমাদেরকে, তাহলে আমরা সেই রাস্তা পাকাকরণের প্রস্তাব আমাদের হেড অফিসে প্রেরণ করব এবং অনুমোদন পেলে কাজ করতে পারবো। কোরালিয়া একডালা সড়কটির মাঝখানে 700 মিটার অংশ প্রায় 3 বছর আগে ভেঙে যায়। পিন্টু হাজং, ৭১।
দর্শক, চলছে দেশযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন একাত্তরের ইউটিউব চ্যানেলে। থাকবেন একাত্তরের সাথে।